আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। কোভিড-19 মহামারীর কারণে গত 16ই মার্চের পর থেকে শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম বন্ধ আছে, কিন্তু তোমাদের এখন অনেক সময় আছে যে তোমরা বাসায় বসে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। আর মহামারীর জন্য এখন স্কুল ছুটি, তার মানে এটা না যে আমাদের পড়াশোনা সব থেমে থাকবে। তোমাদের কার্যক্রমে সহায়তা করার জন্য রোজ গার্ডেন স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আছি রোমানা ইসলাম। আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ষষ্ঠ অধ্যায় জাবেদা, সেটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায়টা ঠিকভাবে করা হলে তোমাদের হিসাব বিজ্ঞানের অন্তত 50% কাজ শেষ হয়ে যাবে। তোমরা কি প্রস্তুত নিজেদের খাতা, কলম, বই এগুলো নিয়ে? তাহলে আসো আজকে আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। দেখো তোমাদের বইয়ের 59 পৃষ্ঠায় জাবেদা। প্রথমে আমরা জেনে নেই জাবেদা কি। জাবেদার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে জার্নাল। ইংরেজি জার্নাল শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জাবেদা। জাবেদা করার জন্য আমাদেরকে আগে জানতে হবে লেনদেন। তোমরা আগেই লেনদেন করেছো, তবু আরেকবার বলে দিচ্ছি। এমন কোনো আর্থিক ঘটনা যা ব্যবসার হিসাবকে প্রভাবিত করে, টাকার অঙ্কে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা যা ব্যবসার হিসাবকে প্রভাবিত করে, হিসাব বিজ্ঞানের ভাষায় সেটি হচ্ছে লেনদেন, যেটা জাবেদা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে কিছু জিনিস লিখেছি। তারিখের ক্রমানুসারে লেনদেনের ডেবিট ও ক্রেডিট, সঠিক টাকার পরিমাণ, সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই 4টা জিনিস জাবেদার মধ্যে থাকতেই হবে। ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন হয়, প্রতি সপ্তাহে লেনদেনের পরিমাণ আরো বেশি, মাস শেষে সেটা আরো বেশি। তো আমাদেরকে জাবেদার মাধ্যমে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হবে। সেটা কিভাবে করব? 1 তারিখের লেনদেন, 5 তারিখের লেনদেন, তারপর 3 তারিখের লেনদেন, এভাবে না। 1 তারিখের পরে আমাদেরকে 3 তারিখের লেনদেনটাই হিসাবভুক্ত করতে হবে। তাই বলেছি তারিখের ক্রমানুসারে, সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। লেনদেনের ডেবিট ও ক্রেডিট, প্রতিটা লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকবে, একটি ডেবিট ও অন্যটি ক্রেডিট পক্ষ। তারিখের ক্রমানুসারে লিখতে হবে লেনদেনের ডেবিট ও ক্রেডিট, দুটি পক্ষ বিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই সঠিক টাকার পরিমাণ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে হবে। আর সব শেষে সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকতে হবে। অর্থাৎ তারিখের ক্রমানুসারে লেনদেনের দুটি পক্ষ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সঠিক টাকার পরিমাণ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হচ্ছে জাবেদা। আমি আরেকবার বলছি, সঠিক তারিখের ক্রমানুসারে লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সঠিক টাকার পরিমাণ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে জাবেদা। আমি এখন বললাম হিসাবের প্রাথমিক বই, কারণ জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। আর খতিয়ান মানে এর পরবর্তী অধ্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে হিসাবের পাকা বই। এবারে আসো জাবেদা কাকে বলে সেটা আমরা জানলাম। এরপর দেখো জাবেদার গুরুত্ব। লেনদেন লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়। লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে সেটা খতিয়ানে লেখাটা, তুলে ফেলাটা একটু কঠিন। তাই সেটা যদি প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আর লেনদেন তো এমনিতে মনে নাও থাকতে পারে। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। জাবেদা করার পর খতিয়ানে যখন সেটাকে ট্রান্সফার করা হয় তাহলে খুব সহজেই দৈনিক, সাপ্তাহিক বা মাসিক লেনদেনের পরিমাণ জানা যায়। আবার লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে লেখা হয়, তাই অবশ্যই লেনদেনগুলোর যে ক্রম সেটাও ঠিক থাকে। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। লেনদেনগুলোকে হিসাব অনুযায়ী দুটি পক্ষে বিশ্লেষণ করে লেখা হয়, ডেবিট ও ক্রেডিট। তাই লেনদেনের দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত হয়। আর যেহেতু জাবেদার শেষে সংক্ষিপ্ত আকারে একটা ব্যাখ্যা থাকে,
তাই লেনদেনটা জানা না গেলেও নির্দিষ্ট সময়ে বা সময় শেষ হলে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের লেনদেন ছিল। ভুল ত্রুটি হ্রাস, খতিয়ানে অন্তর্ভুক্ত করার আগে যদি জাবেদায় লেখা হয় তাহলে ভুল হওয়ার পরিমাণ কমে যায়। আর আমরা যখন খতিয়ান করব সেখানে জাবেদা পৃষ্ঠার একটা উদাহরণ পৃষ্ঠা নাম্বার থাকে, তাই এটা ভবিষ্যতে সূত্র বা প্রমাণ হিসেবে কাজ করে। পাকা বহির সহায়ক, আমি আগেই বলেছি জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই বা সহায়ক বই, আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। জাবেদা থেকে যেহেতু খতিয়ানে ট্রান্সফার করা হয় তাই এটা অবশ্যই পাকা বহির সহায়ক হিসেবে কাজ করে। 61 পৃষ্ঠায় দেখো, এখানে একটা জাবেদার নমুনা ছক দেয়া আছে। নমুনা ছকে 5টা জিনিস থাকে। একটা হচ্ছে তারিখ, হিসাবের নাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। খতিয়ান পৃষ্ঠা হচ্ছে জাবেদাটি তুমি এরপরে খতিয়ানের কোথায় লিখবে সেই পৃষ্ঠা নাম্বারটা চাইলে এখানে দেয়া যেতে পারে। তারিখ হচ্ছে তুমি যেই তারিখে লেনদেনটা সংঘটিত হয়েছে সেই তারিখটা দিবা, বছর, মাস এবং দিন সবই উল্লেখ থাকবে। আর ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করার কথা বলেছি, সেটা থাকবে বিবরণ অংশে। খতিয়ান পৃষ্ঠা তো আগেই বললাম। ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ, সেটা ডেবিট টাকার ঘরে ডেবিট টাকার পরিমাণ, ক্রেডিট টাকার ঘরে ক্রেডিট টাকার পরিমাণ। এখানে বলে রাখি, একটা লেনদেনে দুটি পক্ষ থাকবে, ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ। তার মানে কিন্তু এটা না যে একটা ডেবিট পক্ষ বা একটা ক্রেডিট পক্ষ, একাধিক ডেবিট পক্ষ বা একাধিক ক্রেডিট পক্ষ হতেই পারে, কিন্তু শর্ত হচ্ছে ডেবিট ও ক্রেডিট মোট টাকার পরিমাণ সমান হবে। অর্থাৎ ডেবিট টাকার ঘরে ওই লেনদেনের জন্য যত টাকা লিখবে, ক্রেডিট টাকার ঘরেও ওই লেনদেনের জন্য ঠিক তত টাকাই লিখতে হবে। এবারে দেখো জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রধানত, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদায় 6টা জিনিস আছে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। প্রথমেই আমরা জেনে নেই ক্রয় জাবেদা কি। একটা প্রতিষ্ঠানে নগদে বা বাকিতে দুই ধরনের লেনদেন সংঘটিত হয়। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের লেনদেন সংঘটিত হয়। ধারে ক্রয় এই সংক্রান্ত লেনদেনগুলো ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো বিক্রয় জাবেদায় হিসাবভুক্ত করা হয়। ধারে ক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেটা ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেটা বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। আর নগদ প্রাপ্তি মানে যে সকল লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা প্রাপ্তি ঘটে সেই সকল লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় লেখা হয়। আর যে সকল লেনদেনগুলো সংঘটনের ফলে নগদ টাকা প্রদান করা হয় সেগুলোকে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এবারে আসো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার প্রথম ধাপ হচ্ছে সংশোধনী জাবেদা। প্রকৃত জাবেদার প্রথম ধাপ হচ্ছে সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। সারা বছর অসংখ্য লেনদেন সংঘটিত হয়, লেনদেনগুলো লিপিবদ্ধও করা হয়। সব সময় সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ নাও হতে পারে। যদি লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা কি করব? কেটে আবার ঠিক করে লিখব? না, সেক্ষেত্রে আমরা আবার নতুন একটা জাবেদা দাখিলা দিয়ে আগের লেনদেনটার সংশোধন করতে পারি, যে জন্য এই জাবেদার নাম হচ্ছে সংশোধনী জাবেদা। তারপর হচ্ছে সমন্বয়ী জাবেদা। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্ত বা অগ্রিম আয়, অবচয় বা অবলোপন, এই ধরনের জিনিসগুলো সমন্বয় করার দরকার হয়। সেই লেনদেনগুলোকে সমন্বয় করার জন্য করা হয় সমন্বয় জাবেদা। এরপর হচ্ছে সমাপনী জাবেদা। কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এই জাবেদাগুলো, এই জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। সেটা আমরা আগেই জেনেছি। এই ধরনের হিসাব খাতগুলো বন্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয়
সেগুলোকে বলা হচ্ছে সমাপনী জাবেদা। এরপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা। ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান প্রক্রিয়া, কেউ আশা করে না তার ব্যবসা প্রতিষ্ঠান চলতি বছরেই শেষ হয়ে যাবে, নিশ্চয়ই আগামী বছর আবার কাজ চলবে। তাই ব্যবসা বিগত বছরের হিসাবকালের শেষ দিনে মালিকানা, দায় এগুলো পরবর্তী বছরে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা দেওয়া হয়, বা যে দাখিলা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। বিশেষ জাবেদার লেনদেন সমূহ বা প্রকৃত জাবেদার এই 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় আরো অনেক ধরনের লেনদেন সংঘটিত হতে পারে, সেগুলো লিপিবদ্ধ করা হয় অন্যান্য জাবেদায়। আমি আবার বলছি, বিশেষ জাবেদায় যে লেনদেনগুলো আছে সেগুলো ছাড়াও প্রকৃত জাবেদায়ও 4 ধরনের লেনদেন আছে। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের লেনদেন সংঘটিত হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে অন্যান্য জাবেদা। এবারে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে বাট্টা। প্রথম কথা হচ্ছে বাট্টা কি? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আমরা কোনো ছাড় পেতে পারি, আবার পাওনাদারকে টাকা পরিশোধের সময় আমরা ছাড় দিতে পারি। পাওনাদারকে টাকা পরিশোধের সময় আমরা ছাড় পেতে পারি, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময়ও আমরা তাকে ছাড় দিতে পারি। এই যে অর্থ পরিশোধের সময়, অর্থ প্রদানের সময় যে ছাড় বা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ছাড় পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে বাট্টা। এবারে বাট্টা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়, পণ্য ক্রয় করার সময়, তোমাদের এটা ভালোভাবে মনে থাকবে, তোমরা যখন বাজার থেকে বই কেনো, বইয়ের গায়ে একটা দাম লেখা থাকে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই দামে বইটা কিনি না, বইটা কেনার সময় আমরা কিছু টাকা ছাড় পাই। এই আমরা যে টাকাটা ছাড় পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে কারবারি বাট্টা। এটা তোমার জন্য কারবারি বাট্টা, আর হচ্ছে বিক্রেতার জন্য কারবারি বাট্টা। তার মানে কোনো দ্রব্য কেনার সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড় দিয়ে থাকে সেটা হচ্ছে কারবারি বাট্টা। মজার কথা হচ্ছে কারবারি বাট্টা ক্রেতা বা বিক্রেতা কারো হিসাবেই অন্তর্ভুক্ত হবে না। এবারে হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা 2 ধরনের, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আরেকটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তো প্রদত্ত বাট্টা, তুমি দেনাদারের কাছ থেকে টাকা পাও, তুমি যার কাছ থেকে টাকা পাও সে তোমার দেনাদার। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় তুমি কারো কাছে 10,000 টাকা পেলে, তাকে বললা যে আপনি আমাকে 9,500, যদি 3 দিনের মধ্যে দিয়ে দেন তাহলে 9,500 টাকা দিলেই হবে, 10,000 টাকা দিতে হবে না। এই যে তুমি তাকে 500 টাকা ছাড় দিলে সেটাই তোমার জন্য বাট্টা, এবং এটা তোমার জন্য প্রদত্ত বাট্টা। আর যাকে তুমি ছাড় দিলে তার জন্য প্রাপ্ত বাট্টা। তোমরা কি বাট্টা বুঝতে পেরেছো? কারো কি কোনো প্রশ্ন আছে? সিফাত বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। এই হচ্ছে বাট্টা। নগদ বাট্টা, কারবারি বাট্টা, 2 ধরনের বাট্টা। কারবারি বাট্টা 2 ধরনের, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। তোমাদের জন্য সুবিধাজনক হচ্ছে কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না, আর নগদ বাট্টা হিসাবভুক্ত হবে, প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা একটু জাবেদায় আসি। জাবেদা করার ক্ষেত্রে কোনগুলো ডেবিট হবে আর কোনগুলো ক্রেডিট হবে সেটা একটু মনে রাখতে হবে। এখন তোমরা বলো, তোমরা কি সম্পদ কি জানো, বা 5টা সম্পদের নাম বলতে পারবে? জাবেদা করার সময় কোনগুলো ডেবিট হবে সেটা বলে দিচ্ছি। ডেবিট হবে সম্পদ, স্বাভাবিকভাবেই। ক্রেডিট হবে দায়, মালিকানা সত্ত্ব। আর সম্পদে আরেকটা কি হবে বলো তো? ব্যয়। ডেবিট পাশে আরেকটা যেটা বসবে সেটা হচ্ছে ব্যয়, আর ক্রেডিট পাশে আরেকটা যেটা বসবে সেটা হচ্ছে আয়। আর এখানে হচ্ছে উত্তোলন। উত্তোলনটা আমি এখানে না লিখলেও পারতাম, উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দেখানো যেত, বা মূলধন থেকে বাদ দিয়ে দেখানো যেত। যাই হোক, ডেবিট পাশে বসবে সম্পদ, ব্যয়, উত্তোলন। ক্রেডিট পাশে বসবে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়। যেটা ডেবিট
এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিটই হবে, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আর এটা ক্রেডিট, এটা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। আমি আবার বলছি, সম্পদ, ব্যয় এবং উত্তোলন এগুলো ডেবিট। এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে এরা ডেবিটই হবে, আর যদি কমে তাহলে উল্টোটা, হ্রাস পেলে হবে ক্রেডিট। আর ক্রেডিট আইটেমেও তিনটা লিখেছি, সেটা হচ্ছে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়। এগুলো বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, আর যদি কমে যায় তাহলে উল্টোটা হবে, অর্থাৎ ডেবিট। এবারে তোমরা কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও নাই। তোমরা কি সম্পদ কি জানো? 5টা সম্পদের নাম বলতে পারবা? 5টা সম্পদ। 5টা সম্পদ: আসবাবপত্র, আসবাবপত্র, আমিও বলি দালান কোঠা, হ্যাঁ, তারপরে মণিহারি। মণিহারি না বাবা, মণিহারি ব্যয়। আসবাবপত্র, দালান কোঠা, কল কবজা, দালান কোঠা, প্রাপ্য বিল, দেনাদার, প্রাপ্য বিল, দেনাদার, হ্যাঁ এগুলি। এই ধরনের হিসাবের উপাদানগুলো হবে ডেবিট। আর ব্যয় বা খরচ কোনগুলা? বেতন, প্রদত্ত কমিশন, মজুরি, এগুলো হচ্ছে ব্যয়। আর উত্তোলন, মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে টাকা বা পণ্য যেটাই নিক না কেন সেটাকেই বলা হচ্ছে উত্তোলন। উত্তোলন। দায়, পাওনাদার, প্রদেয় বিল, এগুলো হচ্ছে দায়। মালিকানা সত্ত্ব মানে মূলধন, যেগুলো মালিকের পাওনা সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আয়, উপভাড়া, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সেলামি, এগুলো হচ্ছে আয়ের উদাহরণ। এবারে আমরা একটু জাবেদায় যাই। আজকে আমরা দেখব ক্রয় সংক্রান্ত জাবেদা। ক্রয় সংক্রান্ত পণ্য ক্রয় 5,000 টাকা। জামানের নিকট থেকে পণ্য ক্রয় 5,000 টাকা। এখানে দেখো, প্রথম লেনদেনের ক্ষেত্রে আমি বলেছি পণ্য ক্রয় 5,000 টাকা। আমি কিন্তু ধারে বা নগদে কোনো শব্দই ব্যবহার করিনি, কিন্তু যেহেতু কিছুই উল্লেখ নাই তার মানে লেনদেনটা নগদে সংঘটিত হয়েছে, কারণ এক্ষেত্রে আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও লিখি নাই, শুধু লিখেছি পণ্য ক্রয় 5,000 টাকা। তাহলে এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। আর খেয়াল করো, ক্রয় হিসাব ডেবিট, পণ্য দ্রব্য বা কোনো জিনিস আমরা যদি কিনে আনি তাহলে আমরা এর মূল্য হিসেবে বিক্রেতাকে নগদ টাকা দিয়ে দেই। নগদ টাকা আমাদের সম্পদ, আগেই বলেছিলাম সম্পদ ডেবিট, তাহলে সেটা যদি হ্রাস পায় সেটা হবে ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট। পাঁচ হাজার নগদে পণ্য ক্রয় করা হলো। আবার বলছি, পণ্য ক্রয় 5,000 টাকা, ধারে বা নগদে কোনো শব্দের উল্লেখ নাই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও লেখা নাই, তাই ক্রয় হিসাব ডেবিট। আর কিনতে গেলে আমাদেরকে অবশ্যই নগদ টাকায় বা চেকে নগদ টাকায় কিনতে হবে, তাই নগদান হিসাব ক্রেডিট। এবার খেয়াল করে দেখো, জাবেদার সংজ্ঞায় বলেছিলাম ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষ বিশ্লেষণ করব। ডেবিট ক্রেডিট দুটো হয়েছে, টাকার অঙ্ক সমান থাকবে 5,000 এবং 5,000, দুটো টাকার অঙ্কই সমান। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নগদে পণ্য ক্রয় করা হলো, সেই ব্যাখ্যাটাও লিখে দিয়েছি। এবার বলতে পারো আমি তো তারিখ দেই নাই, কারণ এটা আমি বক্স করে করছি না, তাই তারিখ দিইনি। যখন আমরা অঙ্ক করব তখন আমরা অবশ্যই তারিখ দিয়ে করব। পরের লেনদেনটা দেখো, এই অংশটা কিন্তু একই আছে, পণ্য ক্রয় 5,000 টাকা, কিন্তু আগে আমি 3টা শব্দ যুক্ত করেছি, সেটা হচ্ছে জামানের নিকট থেকে পণ্য ক্রয়। যখন আমি একটা নাম ব্যবহার করেছি তখনই এই লেনদেনটা ধারে সংঘটিত হয়েছে সেটা বুঝে নিতে হবে।
তাই যখন জামানের নিকট থেকে পণ্য ক্রয়, তখন ক্রয় হিসাব ডেবিট, সেটা ঠিক থাকবে। কিন্তু এই লেনদেনটি নগদে সংঘটিত হয়নি, কারণ এখানে আমার পাওনাদারের নাম দেয়া আছে। তাই পাওনাদার ব্র্যাকেটে জামান $5,000 $5,000। আর যখন ব্যাখ্যা লিখব তখন লিখে দিব জামানের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হলো। দেখো, জামানের নিকট থেকে পণ্য ক্রয়, যেহেতু ব্যক্তির নাম দেয়া আছে তাই এটা ধারে লেনদেন, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারের নাম যেহেতু আমরা জানি তাই এখানে জামান লিখে দিয়েছি, জামান হিসাব ক্রেডিট, টাকার অঙ্ক ঠিকই আছে। ব্যাখ্যায় লিখেছি জামানের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হলো। এখন এই জাবেদায় যদি জামান শব্দটা উল্লেখ না থাকতো, যদি এভাবে বলা থাকতো ধারে পণ্য ক্রয় করা হলো, সেক্ষেত্রে জাবেদাটা ঠিকই থাকতো। শুধু এই জামান আর এখানে এই জামান, এই দুইটা জিনিস আমি লিখতাম না, তখন লিখতাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, যেহেতু ধারে ছিল। আর এখানে লিখতাম ধারে পণ্য ক্রয় করা হলো, এইটুকু লিখতাম না। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এবার আসো আমরা একটা বাট্টা সংক্রান্ত জাবেদা করি। ক্রয় সংক্রান্ত জাবেদাই, কিন্তু সেখানে বাট্টা থাকবে। $10% বাট্টায় $10,000 পণ্য ক্রয়। কত টাকার পণ্য ক্রয়? $10,000 পণ্য ক্রয়। 10% বাট্টায় $10,000 পণ্য ক্রয়। এখানেও যথারীতি পাওনাদার বা ধারে কিছু বলা নাই, কোনো ব্যক্তির নাম দেয়া নাই, তাই এটা নগদ লেনদেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কত হচ্ছে 10% বাট্টায়? 10,000-এর 10% কত? 1,000 টাকা। 10,000-এর 10% 1,000 টাকা। ক্রয় করার সময় জেনারেলি জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেটা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখন টাকার অঙ্ক আমরা কত লিখব? 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। 10,000 থেকে 1,000 বাদ গেলে হবে 9,000 টাকা। 9,000 টাকা। তাহলে এখানে টাকা হবে 9,000 টাকা। $10% বাট্টায় পণ্য ক্রয়। 10% বাট্টায় আমরা 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, জেনারেল যেটা জাবেদা সেটাই করেছি, কিন্তু আমরা 1,000 টাকা হিসাবভুক্ত করিনি। যেহেতু আমরা বাট্টা পেয়েছি তাই 1,000 টাকা আমরা হিসাবভুক্ত করিনি। তোমরা খেয়াল, আবারও বলছি, ক্রেতা বা বিক্রেতা, এটা কারবারি বাট্টা ছিল, যেহেতু ক্রয় বিক্রয়ের সময় সংঘটিত হয়েছে, তাই ক্রেতা বা বিক্রেতা কেউ এই বাট্টা হিসাবভুক্ত করবে না। এটা ছিল কারবারি বাট্টা। এবার দেখে নেই নগদ বাট্টা। $5% বাট্টায় $10,000 টাকা পাওনাদারকে দেয়া হলো। এক্ষেত্রে বাট্টার পরিমাণ হচ্ছে 5%, টাকা হচ্ছে 10,000 টাকা, পাওনাদারকে দেয়া হলো। 5% বাট্টায়
চাইলে এখানে আরো কিছু শব্দ লেখা যেতে পারে, যেমন 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাওনাদারকে 9,500 টাকা দেওয়া হলো, এভাবেও লেনদেনটা আসতে পারে। 5% বার্তায় 10,000 টাকা পাওনাদারকে না লিখে তোমরা লিখো পাওনা পরিশোধ করা হলো। একটু কারেকশন করে দিলাম, 5% বার্তায় 10,000 টাকা পাওনা পরিশোধ করা হলো। তার মানে কেউ তোমার কাছে 10,000 টাকা পেত, 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তুমি পাওনাদারকে কত টাকা দিবে? আচ্ছা, আমি বলেছিলাম জাবেদা করানোর আগে পাওনাদার ক্রেডিট, সে যদি কমে যায় তাহলে সে কি হওয়ার কথা? ডেবিট। পাওনাদার এখন হবে ডেবিট। কথা হচ্ছে পাওনাদারের পাশে আমরা কত টাকা লিখব? পাওনাদারের পাশে আমরা 10,000 টাকাই লিখবো, কারণ 10,000 টাকা পাওনার নিষ্পত্তি হয়েছে তো। কিন্তু আমি বলছি 5% বার্তায় 10,000 টাকা পাওনা পরিশোধ করা হলো। তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদ ছিল সম্পদ, সেটা কমে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। আর বলতো এটা আমার জন্য প্রাপ্ত বার্তা না প্রদত্ত বার্তা? আমার জন্য প্রদত্ত বার্তা। এটা ছিল প্রাপ্ত বার্তা, আমি তো পাওনাদারের কাছ থেকে পেয়েছি। ও সরি। আচ্ছা, নগদ আমি দিয়েছি 9,500 টাকা, আর এখানে হচ্ছে 500 টাকা। 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। 10,000 থেকে 500 চলে গেলে থাকে 9,500 টাকা, যেটার জন্য আমি এখন জাবেদা করব। ব্যাখ্যায় লিখব বার্তা প্রাপ্ত হয়ে পাওনা পরিশোধিত হলো বা পরিশোধ করা হলো। এটা হয়তো তোমাদের একটু জটিল লাগতে পারে, তাই আরেকবার বলছি। 5% বার্তায় 10,000 টাকা পাওনা পরিশোধ করা হলো, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। আমি আজকের ক্লাস শুরু করার সময় বলেছিলাম ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষ থাকবে, কিন্তু একাধিক ডেবিট ও একাধিক ক্রেডিট পক্ষ থাকতে পারে। শর্ত হচ্ছে ডেবিট ও ক্রেডিট পক্ষে টাকার পরিমাণ একই থাকবে। দেখো এখানে একটা ডেবিট পক্ষ, দুইটা ক্রেডিট পক্ষ, কিন্তু দুই জায়গায় টাকার পরিমাণ সমান। একটা ডেবিট পক্ষে 10,000 টাকা আর দুইটা ক্রেডিট পক্ষ সমষ্টি করলেও 10,000 টাকাই হচ্ছে। তাহলে 5% বার্তায় 10,000 টাকার পাওনা পরিশোধ, পাওনাদার ক্রেডিট ছিল, সে কমে যাচ্ছে, মানে পাওনা পরিশোধ করে দিচ্ছি, তাই পাওনাদার হিসাব ডেবিট 10,000। আমার নগদ পরিশোধ করছি, নগদ টাকা কমে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 9,500 টাকা, কারণ বাকি 500 টাকা বার্তা। ব্যাখ্যায় লিখব বার্তা প্রাপ্ত হয়ে পাওনা পরিশোধ করা হলো। আজকে আরেকটা জাবেদা করব, সেটা ক্রয় সংক্রান্ত জাবেদার একটা অংশ বাকি রয়ে গিয়েছিল। আমি তোমাদেরকে ধারে লেনদেন দেখিয়েছিলাম, নগদে লেনদেন দেখিয়েছিলাম, কিন্তু চেকের লেনদেন দেখাই নাই। $5,000 টাকা পণ্য ক্রয় করে চেকে পরিশোধ করা হলো। 5,000 টাকার পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করা হলো। এই লেনদেনটি বাকিতে নয়, নগদেই সংঘটিত হয়েছে, কিন্তু নগদ টাকা দেইনি, টাকাটা আমরা পরিশোধ করেছি চেকের মাধ্যমে। পণ্য ক্রয় করলে যথারীতি ক্রয় হিসাব ডেবিট,
এখন কোন হিসাবকে ক্রেডিট করব? নগদান হিসাবকে? না, কারণ এই লেনদেনটা ঠিক নগদে না, চেকের মাধ্যমে মানে ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়েছে। তাই এখানে লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি মূল্য পরিশোধ করেছি চেকে, টাকার অঙ্কে কোনো সমস্যা নাই, 5,000 5,000। কিন্তু যেহেতু তুমি লেনদেনটা চেকের মাধ্যমে করেছো, তাই নগদ থেকে নয়, তুমি ব্যাংক হিসাব থেকে টাকাটা কমিয়ে দেখাতে হবে। তাই ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ব্যাখ্যায় credit। লিখবো চেকে পণ্য ক্রয় করা হলো। চেকে পণ্য ক্রয় করা হলো, 5,000 টাকার পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করা হলো। তার জন্য ক্রয় হিসাব ডেবিট, যা ছিল তাই আছে। আর ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করেছি, তাই নগদের জায়গায় শুধুমাত্র চেক সংক্রান্ত চেক শব্দটা, নগদের জায়গায় শুধুমাত্র ব্যাংক শব্দটা ব্যবহার করেছি। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে ব্যাখ্যা কি পেরেছো? লেখাই লাগবে ম্যাম? শিফাত আরেকবার বলো। বলি ব্যাখ্যা কি লেখাই লাগবে? হ্যাঁ, এটা লেখাই লাগবে। চেকে পণ্য ক্রয় করা হলো সেটা দিতে হবে, আর ব্যাখ্যাটাও দিতে হবে। তুমি যখন জাবেদা করবা, মানে পরীক্ষায় যখন জাবেদা প্রশ্নটা আসবে, তখন ব্যাখ্যার জন্য অবশ্যই একটা মার্কিং থাকবে। আর আরেকটা মিস, এই যে আগের যে যাবে 5% বাট্টায় 10,000 টাকা পাওনা পরিশোধ করা হলো, হ্যাঁ, সেখানে এটা কি হয়েছে? শিফাত আরেকবার বলো, ওইটাতে তোমার কি সমস্যা? নাকি আমাকে আরেকবার বলতে বলতেছো? হ্যাঁ, আমি আমি বলতেছি যে পাওনা তো হচ্ছে আমি, মানে আমি টাকা পাবো। তুমি টাকাটা দিলা কাউকে, ও তুমি পাওনা, পাওনা পরিশোধ করা হলো, কেউ তোমার পাওনা পরিশোধ করলো না, তুমি পরিশোধ করলা। হ্যাঁ, পাওনা আর পাওনাদার কি একই জিনিস ম্যাম? এক্ষেত্রে মানে পাওনা এখানে বলতে শব্দটা, চাচ্ছি যে হ্যাঁ বলো। পাওনা আর পাওনাদার কি একই জিনিস? হ্যাঁ, পাওনা এক্ষেত্রে তুমি কি বলতে চাচ্ছ? তুমি দেনাদার না তো? না, আমি বলতে চাচ্ছি যে পাওনা আর পাওনাদার কি এক জিনিস নাকি, নাকি দুইটা আলাদা আলাদা জিনিস? পাওনা আর পাওনাদার অনেক ক্ষেত্রে আলাদা, অনেক ক্ষেত্রে পাওনা দিয়েও দেনাদারি বোঝাবে। হ্যাঁ, সেটাই সেটাই। আগে আমরা তো পাওনা বলতে দেনাদারই বুঝছি, এই এক্ষেত্রে জন্যই তুমি, জিজ্ঞাসা করছি। এক্ষেত্রে না, পাওনা মানে দেনাদার না। এক্ষেত্রে তুমি যেটা বুঝবা সেটা হচ্ছে তুমি কাউকে টাকাটা দিয়ে দিলা, তার মানে কেউ তোমার পাওনাদার ছিল, সে এখন কমে গেছে। আর ও তুমি যদি আচ্ছা, দেনাদার হও, তাহলে এটাই। তুমি টাকা পাবা, কিন্তু এক্ষেত্রে তো তুমি টাকা পাও নাই, তুমি তো টাকা দিয়ে দিছো। ও আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। তাই যে তোমার পাওনাদার ছিল সে কমে যাবে, পাওনাদার হিসাব হবে ডেবিট, পাওনা পরিশোধ করছো। আর নগদ টাকায় পরিশোধ করছো, তাই নগদান হিসাব ক্রেডিট। আর এক্ষেত্রে বাট্টা পাইছো, তাই বাট্টার টাকাটাও হচ্ছে বাদ ক্রেডিট। যাবে। বাট্টার টাকাটা বাদ দিয়ে নগদ টাকা ক্রেডিট করবা। এবারে আমি আপনাদেরকে ওকে। 5টা জাবেদা হোমওয়ার্ক দিব, বাসায় চেষ্টা করবেন। ওকে। একটু লিখে নেন। ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, 10% বাট্টায় 5,000 টাকা পাওনা পরিশোধ করা হলো। সোহেলের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা।
একটা ক্লু আজকেই দিয়ে দেই, সোহেলের নিকট সোহেল শব্দটার উল্লেখ আছে, কিন্তু এখানে নগদ শব্দটার উল্লেখ আছে, তাই লেনদেনটা ধারে না, নগদে সংঘটিত হয়েছে। এই তিনটা জিনিস তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় চেষ্টা করবা। আর আগামী ক্লাসে বিক্রয় সংক্রান্ত জাবেদা বা অন্যান্য যেগুলো জাবেদা আছে সেগুলো করানোর চেষ্টা করব। আজকের ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন? নো ম্যাম। মিম, তোমার কোনো প্রশ্ন নাই? তুমি কি সব বুঝতে পারছো নাকি কিছুই বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার কবে দেখা হবে? মঙ্গলবার। আল্লাহ হাফেজ।